হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আলোচনা করব, এই পার্টে প্রায় 35টি কোশ্চেন আছে। পরের পার্টে আমরা প্রায় 35 থেকে 40টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা যে 35টি কোশ্চেন রেখেছি সেখানে ক্লাস 10-এর বই থেকে মূলত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। তো চলো পরপর কোশ্চেনগুলো দেখতে থাকি, আর তোমাদেরকে বলবো যে পুরো ফুল লেন্থের যে মক টেস্ট সেটাকে আমরা কেটে কেটে আপলোড করছি, কারণ কি পুরোটা ভিডিও একসঙ্গে আপলোড করব না, এতে করে তোমাদেরও সুবিধা হবে। তাহলে অল্প অল্প করে তোমরা রেডি করতে থাকবে কোশ্চেনগুলো। তাহলে চলো আজকে ফিজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। বলা হয়েছে, দেখো, বয়েলের সূত্রে নির্দিষ্ট থাকে চাপ, উষ্ণতা, আয়তন নাকি ভর। তো বয়েলের যে সূত্র সেখানে কি নির্দিষ্ট থাকে? উষ্ণতা বা টেম্পারেচার যেটাকে বলি সেটা নির্দিষ্ট থাকে। নেক্সট 2 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা কমে, বাড়ে, একই থাকে নাকি কোনোটিই নয়। তো যখন আমরা কি করি, যখন আয়তনটা স্থির থাকে এবং নির্দিষ্ট ভরের যে গ্যাস সেটা যদি চাপ বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি দেখা যায় যে পরম উষ্ণতার মান হচ্ছে কিন্তু বেড়ে যায়। এরপর দেখো বলেছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা কত। তাহলে সেলসিয়াস স্কেলের পরম শূন্য উষ্ণতা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। এগুলো তোমরা জানো, পড়েছো। নেক্সট দেখো বলেছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মান পরম স্কেলে কত। অর্থাৎ কি, যে সেলসিয়াস স্কেলে যেটা হচ্ছে 127 ডিগ্রি, তো সেক্ষেত্রে সেটা পরম স্কেলে তার মান কত হবে। এর পরম স্কেলে মানে কি, সেক্ষেত্রে আমাদেরকে কত যোগ করতে হবে? 127-এর সঙ্গে 273 যোগ করতে হবে। আর 273 যোগ করলে আমরা কত পেয়ে যাব? 400 কেলভিন। নেক্সট দেখো বলেছে 5 নম্বর প্রশ্নে যে পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত। তো পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান হচ্ছে 273 কেলভিন। নেক্সট 6 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে গভীর জলের তলদেশ থেকে বায়ু যখন বুদবুদ আকারের দিকে উপরে ওঠে তখন তার আয়তন কমে, বাড়ে, একই থাকে নাকি কোনোটিই নয়। তো তখন তার আয়তন কি হয়? বাড়ে। তারপর নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 373 কেলভিনের মধ্যে সম্পর্ক কোনটি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 373 কেলভিন, না 100 ডিগ্রি সেন্টিগ্রেড 373-এর থেকে ছোট, আর নাকি 100 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি বড় 373 কেলভিনের তুলনায়। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 7 নম্বরের যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে কি 373 কেলভিন। নেক্সট 8 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে আদর্শ গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের সমীকরণ কি? দেখো এখানে 4টে বলা হয়েছে। P সমান 1/3 mv/c², P সমান 1/3 m/v/c², PV সমান nRT, নাকি P প্লাস a/v² ইন্টু v মাইনাস b সমান nRT। তো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে যে আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে কি পিভি সমান nRT। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের গড় গতিশক্তি বাড়ে, কমে, নাকি একই থাকে নাকি কোনোটি নয়। তো উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে কি হয়? গ্যাসের গতিশক্তি হচ্ছে বেড়ে যায়। তো তোমাদেরকে যদি এটা আরেকটা কোশ্চেন করা হয় যে যখন স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন বাড়লে ঘনত্ব বাড়বে নাকি কমবে না একই থাকে, যদি এটা বলা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যান্সার কি করবে? যে স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন বাড়লে ঘনত্ব সেক্ষেত্রে কি হয়ে যায়? কমে যায়। নেক্সট চলো দেখো বলা হয়েছে 11 নম্বর প্রশ্নে অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো 6.023 10⁻26, 6.023 10⁻23, 6.62 × 10⁻−34, নাকি 8.31 × 10⁻7। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি, যে অ্যাভোগাড্রো যে সংখ্যাটা হয় তার মান হচ্ছে 6.023 × 10⁻23। এরপর বলেছে আণবিক ভরের একক নেই, আছে, থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, নাকি কোনোটিই নয়।
তো এখানে 12 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে আণবিক ভরের একক, তো তোমাদেরকে বলে রাখি যে আণবিক ভরের কিন্তু কোনো একক থাকে না। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে আমি যদি জানতে চাই যে কেন থাকে না, তার কারণ হচ্ছে আণবিক ভর হচ্ছে কি একটা অনুপাত, আর এটা হচ্ছে কি একটা তুলনামূলক সংখ্যা মাত্র, তার জন্য এর কোনো একক থাকে না। নেক্সট চলো আমরা 13 নম্বর প্রশ্নটি দেখে নিই। 13 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে এনটিপিতে সমস্ত গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত লিটার? 22.8 লিটার, 22.4 লিটার, 25 লিটার নাকি 23 লিটার? তো এনটিপিতে সমস্ত গ্যাসের যে গ্রাম আণবিক আয়তন সেটা হচ্ছে কি 22.4 লিটার। নেক্সট 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর জানতে চাওয়া হয়েছে। তো আমরা সেক্ষেত্রে কি করে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করবো, বা আমাদের যদি বলা হয় যে অক্সিজেনের আণবিক ভর, তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো 4টে অপশান দিয়েছে, কি কি? 44, 18, 26 নাকি 35। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের সংকেত আমরা কি লিখি? CO2। ঠিক আছে, এবার CO2 এর ক্ষেত্রে কার্বনের হচ্ছে কি আণবিক গুরুত্ব কত? 12, এবং অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 16। তাহলে অক্সিজেনের কটা রয়েছে? 16 গুণিত 2 সমান হচ্ছে 32, আর তার সঙ্গে যদি তোমরা 12 যোগ করো কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব, তাহলে টোটালে মান দাঁড়ায় কত? 44। দেখো ক্যালকুলেশনটা আমি পাশে করে দিয়েছি, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 44। নেক্সট 15 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে একটি নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট আয়তনে ভি আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাসে এন সংখ্যক অণু থাকলে একই চাপ ও একই উষ্ণতায় ভি আয়তন অক্সিজেন গ্যাসে অণু সংখ্যা কত হবে? এন, এন স্কোয়ার, 2n নাকি 3n? তো 15 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটার অ্যান্সার হবে এন। নেক্সট 16 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে তাপগ্রাহিতা সমান কি? বস্তুর ভরটা বলে দেওয়া হয়েছে, আর একটা বসবে, দেখো বলা হয়েছে আপেক্ষিক তাপ মাত্রা, আপেক্ষিক ভর, আপেক্ষিক তাপ নাকি শুধু উষ্ণতা? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে তাপগ্রাহিতা সমান হচ্ছে কি বস্তুর ভর গণিত হচ্ছে আপেক্ষিক তাপ। নেক্সট 17 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে 1 ক্যালোরি সমান কত? 4.2 আর্গ, 4.2 জুল, 1 জুলের সমান নাকি 4.9 জুল? তাহলে 1 ক্যালোরি সমান হচ্ছে কি 4.2 জুল। নেক্সট 18 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত? তো পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে হচ্ছে 459.6 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ডি হয়ে যাবে এটা অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে কিসের উপর? আপেক্ষিক তাপের উপর, আপেক্ষিক আর্দ্রতার উপর, আপেক্ষিক গুরুত্বের উপর নাকি আপেক্ষিক তাপমাত্রার উপর? তো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ যে জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে আপেক্ষিক তাপের উপর, আপেক্ষিক তাপমাত্রার উপর নয় কিন্তু। তারপর 20 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতির ভিত্তি হলো ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা, ভর বেগের নিত্যতা নাকি হচ্ছে কোনোটিই নয়? তো এখানে ক্যালোরিমিতির যে মূল নীতিটি সেটা কিসের উপর ভিত্তিতে তৈরি হয়েছে? না তো হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের উপর। এরপর 21 নম্বর কোশ্চেনটা কিন্তু একটা অঙ্কের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো আমি স্ক্রিনের পাশে সলভ করে দিয়েছি। দেখো বলা হয়েছে ফারেনহাইট স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পাঠ কত হবে? তোমরা জানো ফর্মুলাটা কি হয়, C/5 সমান F-32/9। তাহলে এখানে প্রশ্ন যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটা বলেছে, তাহলে সি এর জায়গায় কি বসে যাবে? 100। তাহলে আমার এখানে 100 যদি সি এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এফ এর মানটা আমরা বের করে নিতে পারবো। দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অ্যান্সার আসবে হচ্ছে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 100 গ্রাম ভরের এক খণ্ড তামাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হলো, কি পরিমাণ তাপ বর্জিত হবে? এবং এখানে তার পাশাপাশি তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি
পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানটাতে কি বের করব, যে কতটা তাপ বর্জিত করলো সেই জিনিসটা আমাদেরকে বের করতে দিয়েছে প্রশ্নে। তাহলে চলো বের করি। দেখো বলা হয়েছে, কোশ্চেনটা আমি এখানেও সলভ করে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, যে তামাটাকে কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নিয়ে যাওয়া হচ্ছে, 60 ডিগ্রি থেকে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কমানো হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে, 100 গ্রাম হচ্ছে কি ভরের কথা বলা হয়েছে। এবার দেখো, তোমরা তো জানোই বর্জিত তাপ এইচ সমান হচ্ছে কি ফর্মুলা MST। এখানে এম অর্থাৎ হচ্ছে মাস, যেটাকে আমরা ভর বলে থাকি, সেটা হচ্ছে কি 100 গ্রাম। তাহলে এস কোনটা, এস হচ্ছে দেখো বলেই দেওয়া আছে যে তামার আপেক্ষিক তাপ, সেটাকে বলছে এস। সেটা কত ক্যালোরি বলে দেওয়া আছে, 0.09 ক্যালোরি। আর কি পড়ে থাকলো, আর পড়ে থাকলো হচ্ছে টি অর্থাৎ টেম্পারেচার বা উষ্ণতা। তো উষ্ণতা দেখো বলা হয়েছে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এইবার যদি আমরা এটাকে বিয়োগ করি আর গুণটা যদি সলভ করি, মানে 60 থেকে 40 বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা পাবো সেটাকে হচ্ছে 100 এবং হচ্ছে 0.09 সাথে যদি গুণ করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 180 ক্যালোরি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে কি আমাদের কোশ্চেনটি সলভ। নেক্সট 23 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপাতিত রশ্মির উপর নির্ভর করে, ফোকাস, প্রধান অক্ষ, মেরু নাকি হচ্ছে প্রতিবিম্বের আকার। তো গোলীয় দর্পণের যখন প্রতিফলন হয় সেক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে যেটি আপাতিত রশ্মির উপর নির্ভর করে সেটা হচ্ছে কি প্রতিবিম্বের আকার। নেক্সট চলো 24 নম্বর প্রশ্ন দেখে নিই। আর তার আগে বলবো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, কারণ পরীক্ষাতে আর তোমাদের বেশি দেরি নেই, তাই সবাই ভালো করে পড়তে থাকো। দেখো 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি কত ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আনসার হয়ে যাবে যে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি হচ্ছে 0 ডিগ্রি। তারপর 25 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপাতন কোণের মান কত হবে। তো তখন সেক্ষেত্রে আপাতন কোণের মান হচ্ছে কত হতে হবে, সর্বনিম্ন যেহেতু বলেছে 0 ডিগ্রি। দেন 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দিনের বেলায় আকাশকে যে আমরা এই যে নীল দেখছি তার কারণ কি, আলোর বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিফলন নাকি প্রতিসরণ। তো 26 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এই যে এই ঘটনাটা দেখি আমরা, এটা আসলে হচ্ছে কি আলোর বিক্ষেপণ। তারপর নেক্সট 27 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে শূন্যস্থান ও কোনো মাধ্যমে আলোর বেগ কত বলা হয়েছে, যথাক্রমে সি ও ইউ হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। তো আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। তো এখানে অ্যান্সারটা তোমরা দেখতেই পাচ্ছ যে মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার সি বাই ইউ। নেক্সট 28 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের কেমন হয়, সমান, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না কারোর উপর নির্ভরশীল নয়। তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। নেক্সট 29 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে, তোমাদেরকে এখানে আমি একটা বক্স দিয়ে দিচ্ছি, এই বক্সটা তোমরা খুবই ভালো করে দেখবে কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে, তো এই বক্সটা ভালো করে দেখে রাখবে। দেখো এখানে বলা হয়েছে, মোমবাতি লেন্সের ফোকাসের মধ্যে থাকলে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব কেমন হয়। তো তোমরা যদি বক্সটা পড়ো তো দেখবে সেখানে অলরেডি লেখাই রয়েছে যে সেখানে বস্তুর দিকে বস্তুর দিকে হচ্ছে বস্তুর পিছনের দিকে কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তারপরে নেক্সট 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, মোমবাতি 2F এবং অসীম দূরত্বের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, অসৎ ও সোজা, সৎ ও উল্টো নাকি অসৎ ও উল্টো নাকি সৎ ও সোজা। তো মোমবাতি 2F এবং অসীম দূরত্বের মধ্যে থাকলে প্রতিবিম্বের যে প্রকৃতি সেটা হবে সৎ এবং হচ্ছে উল্টো।
নেক্সট 31 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুস্থ ও স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের পাল্লা হলো 0 সেন্টিমিটার থেকে অসীম, 25 সেন্টিমিটার থেকে অসীম, নাকি 25 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার, না 15 সেন্টিমিটার থেকে অসীম। তো এখানে সুস্থ ও স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের পাল্লা হচ্ছে কি যে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। নেক্সট 32 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কঠিন পদার্থের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তো কঠিন পদার্থের হচ্ছে 3 প্রকারের হচ্ছে তাপীয় প্রসারণ গুণাঙ্ক থাকে। 33 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে বিওটি দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়। তড়িৎ আধান, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, নাকি তড়িৎ প্রবাহ মাত্রা। তো বিওটি দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় সেটা হচ্ছে কি তড়িৎ শক্তি। নেক্সট আজকে আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন দেখে নিই চলো। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি বাড়ে? পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা বাড়ে, নাকি ভর সংখ্যা কমে, নাকি হচ্ছে ভর সংখ্যা একই থাকে। তো এখানে আমাদের 34 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পারমাণবিক সংখ্যা বাড়ে। তাহলে এই ভিডিওতে মোট আমরা প্রায় 35টি মতন কোশ্চেন সলভ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে তোমরা যদি 50টি লাইক করো তাহলে আমি খুব শীঘ্রই আরও ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।